নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি মোটামুটি আছি। তো এখন আমি আছি হরিদ্বারের একটি হোটেলে। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। সো এবার হচ্ছে যে সেদিন বাস থেকে কন্যা গুরুকুলে নামার পর থেকে আপনাদের সাথে আর কথা হয়নি। এটা হচ্ছে ঘটনাটা আই থিঙ্ক 1 তারিখে মানে লাস্ট আমি ভিডিও পোস্ট করেছিলাম। আজকে হয়ে গেল 3 তারিখ। তো মাঝখানে যে 2 দিন গেছে সেটা হচ্ছে যেটা যে 1 তারিখে আমার মেয়েকে আমি কন্যা গুরুকুলে গেলাম, গিয়ে আমি ওখানে স্নান টান করেছি। কারণ প্রচণ্ড মাঝখানে যে প্রায় 2 দিন আমি স্নান করিনি, ট্রেনে এই বাসের মধ্যে জার্নি করে তারপর ট্রেন করে আবার বাস করে, মানে এইবারে জার্নিটা খুবই হেক্টিক হয়ে গেছে, বুঝতেই পারছেন। ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, কথা ছিল ট্রেনে করে আমি ডিরেক্ট আলিগড়ে পৌঁছে যাবো, ওখান থেকে আমি বাসে করে মেয়ের কাছে চলে যাবো। সেখানে আমি বাসে করে ডানলপ থেকে গেছি ওটা কী বলে বারাণসী, মানে বেনারস থেকে আবার বাসে করে 3 ঘন্টা জার্নি করে আমি গেছি প্রয়াগরাজ থেকে আরও 4-5 ঘন্টা জার্নি করে আমি গেছি কানপুরে প্রায় সারা রাতই বসেছিলাম। ভোর 4টে ট্রেন ধরে পৌঁছেছি আলিগড়ে পৌঁছেছি প্রায় তখন ওই 11টা বোধহয় এরকম বাজে, 10টা-11টা। তারপর সেখান থেকে আবার বাসে করে কন্যা গুরুকুলে পৌঁছেছি, ওই 12টা নাগাদ কন্যা গুরুকুলে পৌঁছেছি। কন্যা গুরুকুলে গিয়ে স্নান টান করে ওখানে খাবারও দেয়নি আমাকে, আমিও বলিনি এদের, কারণ এদের খাবার এত জঘন্য আমি আর বলিও নি। তো মেয়েকে নিয়ে 5টার সময় বেরিয়ে বাইরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি দুজনে। এবার সমস্যা হয়েছে, খাওয়া দাওয়া করে যখন আমি আলিগড় স্টেশনে ওয়েট করছি, ট্রেন ছিল আমাদের রাত্রিবেলা কটার সময় ট্রেন ছিল জানি, রাত্রিবেলায় ট্রেন ছিল ওই 3টে-4টে নাগাদ ট্রেন ছিল, হ্যাঁ ওইরকমই, হ্যাঁ 3টে-4টে নাগাদ ট্রেন ছিল যেটা আসতো এই হরিদ্বারে। তো সেই ট্রেনটা সকাল 9টায় এখানে পৌঁছানোর কথা, এসছে দেরিতে 9:30। এবার যেটা হয়েছে, আমরা বসেছিলাম আলিগড় স্টেশনে সন্ধ্যে থেকেই, মানে 5টার সময় থেকে ওখানে রওনা দিয়েছি, আলিগড়ে এসে গেছিলাম ওই 6টা-6:30টার মধ্যে চলে এসেছি। এবার আমি ওয়েটিং রুমেই আমরা বসেছিলাম। এবার সমস্যা হচ্ছে কানপুরের ওয়েটিং রুম খুব ভালো ছিল, হ্যাঁ কানপুরের ওয়েটিং রুম দুর্দান্ত একটা ওয়েটিং রুম ছিল। একটু পয়সা দিয়েছিলাম, কিন্তু একদম রেক্লাইনার পেয়েছিলাম। তারপরে ওখানে চার্জার, মোবাইল চার্জার, ওয়াশরুম, খাবার সব কিছু ওখানে একদম পারফেক্ট ছিল। কিন্তু আলিগড়ে ওয়েটিং রুম হচ্ছে বসার ওয়েটিং রুম, শোয়ারও জায়গা নেই, প্লাস প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওখানে। এবার লোকে কি করে, ওখানে একটা জাস্ট এরকম চাদর ফাদর বা কম্বল পেতে বসে পড়ে। এবার এইগুলোর অভ্যাস আমার নেই, আর আমি কম্বল ক্যারিও করি না আমার সুটকেসে। সো মানে আমি বসতেও পারছিলাম না, আর মানে মাটিতে শুতেও পারছিলাম না, আর ওই চেয়ারে বসা যাচ্ছে না, মানে এতক্ষণ যে বসে থাকা যায় ঘন্টার পর ঘন্টা, মানে খুব অসুবিধে হচ্ছিল আলিগড়ে। তারপরে যে অসুবিধাটা হলো সেটা আরও ভয়ঙ্কর। সেটা হলো মিমি হঠাৎ করে বলতে শুরু করেছিল, ওইখান থেকেই বলছিল আমার কন্যা গুরুকুল থেকে দুপুরবেলা থেকেই, যে ওর পেচ্ছাপের জায়গায় জ্বালা করছে, ওর ইরিটেশন হচ্ছে, চুল করছে, এরকম কিছু হচ্ছে। তো আমি প্রথম দিকে আমি ব্যাপারটা অত করিনি, যে কী জানি কী হয়েছে, বুঝতে পারছি না, ঠিক আছে। তো লাস্টে যখন ওই ওয়েটিং রুমে আমরা বসে রয়েছি আলিগড়ে, ও সাংঘাতিক মানে কাতরাতে শুরু করেছে, আমার প্রচণ্ড জ্বালা করছে, প্রচণ্ড ব্যথা করছে, বারবার টয়লেটে যাচ্ছে। এবার টয়লেটে গিয়ে যখন ও পটি করছিল, আমি বললাম কি একবার দেখি তো কী হয়েছে। তো আমি ভালো করে মোবাইলের লাইট চালিয়ে দেখছি, ওর পটির সাথে সমানে কুচো কৃমি বেরোচ্ছে। মানে কি বলবো, আর ওর পেটে কৃমি হয়েছে, মাথা চুল করছে, উকুনে ভর্তি, আর তো ওর চেহারাও এত রোগা হয়ে গেছে। তো আমি তখনই বুঝলাম যে সব তো প্যারাসাইটে ওর খেয়ে ফেলছে, শরীরে যা পুষ্টি ও খাচ্ছে ওই উকুনে আর কৃমিতেই সব খেয়ে নিচ্ছে, তো ওর গায়ে আর লাগবে কি। এবং আমরা সবাই জানি মোটামুটি যে কৃমি হওয়ার আসল কারণটা হচ্ছে হাইজিন, প্রপার হাইজিন মেনটেন না করা। এটা ও নিজেও স্বীকার করলো যে কন্যা গুরুকুলে হাত ধুয়ে খাওয়া দাওয়া হয় না, আমি নিজেও সেটা দেখেছি। খাবার দাবার অতি জঘন্য ওখানকার, মানে ঠিকমতো সেদ্ধই করে না খাবার, খিচুড়ি সেদ্ধ হয় না, ভাত সেদ্ধ হয় না,
আলু সেদ্ধ হয় না, মানে এত টেস্টলেস খাবার, মানে খুব জঘন্য খাবার দাবার ওখানে। আর হাইজিনও প্রপার ওরা মেনটেন করে না। তো এইগুলো থেকেই আমার মেয়ের এই শরীরের অসুবিধে হয়েছে। 1 বছর রয়েছে, ওর চেহারায় কিছু নেই আর, মানে কি বলবো, এত রোগা হয়ে গেছে। আর 1 বছর থাকলেও মরে যাবে। তো ওকে আমাকে ফিরিয়ে আনতেই হবে, এটা একদম আমি তখন বুঝে গেলাম। কিন্তু মিমি এত কাতরাচ্ছে, তখন আমি বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে আমি দেখলাম 3টের দিকে ট্রেন আছে, 3:30 দিকে ট্রেন ছিল। তা আমি বললাম, একটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ভালো কোনো ডাক্তারের সন্ধান আছে আশেপাশে, আমি একটু ডাক্তার দেখাবো। তো কি বলে, আমাকে টোটোওয়ালাটা নিয়ে গেল। আর যা হয়, ওরা 20 টাকার জায়গায় 50 টাকা চেয়েছে, কারণ আমি গেছি 50 টাকা, ফেরত এসেছি 20 টাকা। তো বুঝলাম 20 টাকারই জার্নি, ওরা বাইরের লোক দেখে একটু লুটে পুটে নেয়। যাই হোক, তো একটা ডাক্তারের চেম্বারে নিয়ে গেলাম, ওখানে দেখালাম। তো ডাক্তার কয়েকটা ওষুধ দিয়েছে, তো বললো, একটা মলমও দিয়েছে। ডাক্তার ওটাকে ঠিক মতো কৃমি করে ধরলো না, মানে ডাক্তার ভালো করে দেখলো না, বললো আপনি কোনো মহিলা ডাক্তার দেখান, প্রথমে বললো। আমি বললাম, দেখুন ডাক্তারবাবু, আমি বাইরে থেকে এসছি, এখন আর কোনো ডাক্তার আমি খুঁজতে আমি এখানে পারবো না, আমি এখানে কাউকে চিনিও না। তখন দেখে কিছু ওষুধ লিখে দিয়েছে, কী ওষুধ জানি না। তো মানে অ্যাকচুয়ালি কয়েকটা ওদের ওখানে নিয়ম দেখলাম, যে ডাক্তার ওষুধ লিখে দেয়, ওর পাশে একটা কাউন্টার আছে, সেখান থেকে ওরা ওষুধগুলো এরকম প্যাকেট থেকে খুলেই দেয়, খুচরো ওষুধ দেয়। তো কাজেই ওষুধের ওই জন্য নামও দেখতে পাইনি, এরকমভাবে কোথাও ওষুধ দেয় বলে জানি না, এখানে দিল। যাই হোক, আমারও তখন তাড়াহুড়ো, কিনে নিয়েছি। কিনে নিয়ে আমি বাইরে গিয়ে ভাবলাম যে কৃমির ওষুধও একটা কিনে নিই। এবার ওকে বাইরে একটা ওষুধের দোকান থেকে কৃমির ওষুধ আর একটা ওর যে ক্রিম দিয়েছিল ডাক্তার লাগানো, সেটা কিনলাম। কিনে ওকে ওষুধগুলো খাইয়েছি। খাওয়ানোর পরে ও আবার আমরা স্টেশনে চলে গেছি। সেখানে গিয়ে ও আবার 2-3 বার পটি করেছে, প্রচুর কৃমি বেরিয়েছে। এখনও কৃমি আছে, সব বেরোয়নি। মানে বলেছে আবার 14 দিন বাদে আবার একটা ওষুধ আছে, সেটা আমি কিনে দিয়েছি ওকে। মানে 4 তারিখে খাইয়েছি, আবার ভুল বললাম, 1 তারিখে খাইয়েছি, 14 দিন বাদে আবার ধরুন 14 তারিখে খাওয়াবো, 14 কি 15 তারিখে খাওয়ানো হবে আরেকটা ট্যাবলেট, সেটাও আমি কিনে দিয়েছি ওকে। তো এই হলো ব্যাপার। এবার ওখান থেকে তারপরে যাই হোক মোটামুটি ধাতস্থ হলো। সেখান থেকে আবার আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমরা একটা সিটেই কোনো মতে দুজনে অ্যাডজাস্ট করে এসছি এখানে হরিদ্বারে পৌঁছলাম সকালবেলা, ওই সকালে ওই 11টা নাগাদ পৌঁছেছি হরিদ্বারে। এসে এখানে এই হোটেলটা ভাড়া নিয়েছি। তারপরে গতকাল তো কিছু কোথাও সেরকম বেরোয়নি, জাস্ট খেতে গেছি আর মিমিকে পড়িয়েছিলাম বসে ঘরে এই হোটেলের রুমে। আজকে সকালে আবার আমরা বেরিয়ে গেছি, আজকে 8:30 থেকে ওদের পরীক্ষা ছিল। তো ওই সকাল 7টা নাগাদ, 7:30 7:15 নাগাদ আমরা বেরিয়ে গেছি, গিয়ে পতঞ্জলি গুরুকুলে পরীক্ষা দিয়েছি। এবার যেটা হয়েছে, পতঞ্জলিতে আমার প্রচুর ভয় লাগছিল, সত্যি কথা। যে এক তো শুনেছি ওখানে অনেক টাকা পয়সা লাগে, তারপরে হচ্ছে গিয়ে এখানে আবার কীরকম হবে। হ্যাঁ, কন্যা গুরুকুলে এত আশা নিয়ে দিয়েছিলাম, আমার তো মানে ওদের এই মিসম্যানেজমেন্টের জন্য আমার আশা ভঙ্গ হয়েছে। এমনি হয়তো ওর পড়াশুনো ঠিকই মোটামুটি হয়েছে, বা হিন্দিটা তো খুবই ভালো শিখে গেছে, ডিসিপ্লিনও হয়েছে, সংস্কারই হয়েছে। যদিও ও এখনও খুব চঞ্চল, ওর মানে যে আগের মতো শান্ত যেটা আমি চেয়েছিলাম সেটা হয়নি। আগের মতোই সেই লাফালাফি ঝাপাঝাপি, বাজে কথা বলা, মানে কন্টিনিউয়াসলি বকবক করতে থাকে কোনো কারণ ছাড়াই, পড়ার কথা বলতে চায় না। তো সেইগুলো পাল্টায়নি। হ্যাঁ, এবার আর সব থেকে মানে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে হিন্দিটা শিখেছে, সংস্কৃত শ্লোক শিখেছে। এইগুলো বোধহয় ভালো। সংস্কৃত শ্লোক যদি আমি বুঝি না, কিন্তু বলে শিখেছে। নিজের জামা কাপড় গোছাতে পারে, নিজের অনেক কিছু করতে পারে যেগুলো আগে পারতো না। চুল আঁচড়ানো, জামা পরা, জামা গোছানো, জুতো পরা, জুতো গুছিয়ে রাখা, এগুলোও শিখে গেছে, যেগুলো বাড়িতেও পারতো না। আর খারাপের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে, যেটা নিয়ে আমি মানে এই গুরুকুলে আর আমি দেবো না, রাখবো না, রাখলে আমার মেয়ে মরে যাবে। হ্যাঁ,
ও তো বলতে পারে না, ওখানে অনেক মেয়েদেরই সমস্যা হয়, কিন্তু তারা ও যে মেয়েটা আন্ডারে থাকে সে তারও অনেক সমস্যা আছে। সে বললো যে সে তার বাবাকে গিয়ে বলেছে, বাড়িতে গেছে এই সেই, আর ওদের বাড়ি কাছাকাছিও আছে, আর ওরা বড় হয়ে গেছে, ওরা বলতে পারে। আর আমার মেয়ের বাড়ি অনেক দূরে, ও বলতেও পারে না, একটা যে ফোন করবে সেটাও ও বলতে পারে না, বা বললেও হয়তো ওকে কেউ পাত্তা দেয় না, বা কিছু একটা হবে জানি না। তো এইসব একটা ব্যাপার হয়েছে যে ওখানে প্রচণ্ড মিসম্যানেজমেন্ট, ওকে দেখার কেউ নেই। ওরা বক্তব্য হচ্ছে যে ও বড় হচ্ছে তাই রোগা হয়েছে, কিন্তু ওর পেটে যে এত কৃমি, ওর যে মাথায় উকুন, এগুলো ওখানকার দেখার কেউ নেই। আর খাবার দাবার তো ওই ছিঁড়িছাড়, সেটা তো আমি নিজেই দেখেছি। আর আমি আপনাদের এই যে ভিডিওটা দেখাচ্ছি দেখুন, ওখানে আমি যে গেস্ট রুমে ছিলাম তার বাথরুমের অবস্থাটা দেখুন। বালতি পাওয়া যায় না, জল পাওয়া যায় না, অনেক বলে করে জোগাড় করেছি। আর গরম জল ফল কথা তো ভুলেই যান, সব তো ছেড়েই দিই। মানে বেসিক জিনিসগুলো ওখানে ঠিকঠাক, একটা বালতি, একটা বেসিন, একটা মগ, এগুলো অবধি ঠিকঠাক নেই। তো এই দেখে মন প্রচণ্ড খারাপ। মানে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে শুধু ভাবছি যে আমি আবার কলকাতা নিয়ে গেলে ওখানে ও যা দেখলাম সেই আগের মতো লাফা ঝাপা, এটা দাও ওটা দাও, এটা কিনে দাও সেটা কিনে দাও, এগুলো ওর একই আছে। আর শান্ত আর ডিসিপ্লিন তো কোনো কালই ছিল না। এখনও দেখলাম ওর সেই যে মানে ধীর স্থির ব্যাপার, ওটা ওর আসেনি। এমনি কিছুটা মানে একটু হলে চেঞ্জ হয়েছে, মানে যেমন ধরুন বললাম তো নিজের জিনিসপত্রেই করা, কিন্তু ওর মোবাইল দেখার টেন্ডেন্সি বলুন, বা ছটফটানি বলুন, বা এটা দাও সেটা দাও বায়না বলুন, হ্যাঁ এইগুলো ওর একই আছে। এবার এগুলো আবার নিয়ে আমি কলকাতা যাব, এই নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে ওখানে গিয়ে আবার আমি ওকে সামলাতে পারবো কি না, এই সেই, ওখানে অনেক কিছু সমস্যা আছে মানে কলকাতার, আর এখানে আবার অন্যরকম সমস্যা, এগুলো নিয়ে এবার পতঞ্জলি গুরুকুলে অনেক খরচা শুনেছি। তারপরে এটা কেমন হবে, এটা এই জায়গাটা জানি না, কিন্তু যেটা হলো আমার, আমি গুরুকুলে গেলাম। আমি যেখানে হোটেলে আছি মানে স্টেশন থেকে 8 ঘন্টা মতো ডিস্টেন্স লাগে টোটোতে, হাইওয়ের ওপরে, দিল্লি হরিদ্বার হাইওয়ে, যেটা ন্যাশনাল হাইওয়ে সেইটার উপরে পতঞ্জলি গুরুকুলটা, বিশাল জায়গা নিয়ে এবং বিরাট বড় ব্যাপারটা, যোগধাম আছে ওখানে, আপনার ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট আছে, প্রচুর মানুষ ওখানে চিকিৎসার জন্য ওখানে থাকে সেই জায়গায়, এভরিথিং বাইরে থেকে তো দুর্দান্ত লাগলো। এবার বাইরে থেকে তো সবই ভালোও লাগে, এটা এই জন্য আমি এটা নিয়ে অতই করিনি, ভেতরে গিয়ে বসে আছি, বসে খুব টেনশনও হচ্ছে, পরীক্ষাও দিতে গেছে, আর আমাদের সাইডে বসিয়ে রেখেছে, ও যেখানে যোগা করে সেই জায়গাটা সকালবেলা, সেখানটা আমরা মানে সব গদি প্রদীপ পাতা, সেই জায়গাটাই বসেছিলাম, সব গার্জিয়ানরা বসেছিল। এবার সেখানে থাকতে থাকতে দেখি একজন বাঙালি মানে শাঁখা পলা পরা একটা কাপল বসে আছে। তো আমি বুঝলাম এরা বাঙালি, শাঁখা মানে শাঁখা পলা নর্মালি, আর চেহারা দেখো মানে কাচের চুড়ি নয়, শাঁখা পলার সাথে কাচের চুড়ি হলে বিহারি ইউপিরাও হয়, কিন্তু এরা শুধু শাঁখা পলা, চেহারা দেখেও বোঝা যাচ্ছে বাঙালি। তো আমি ওদের কাছে গিয়ে বসলাম, বসে ওদের সাথে কথা বললাম। তো ওরা এসেছে ওদের ছেলে ক্লাস 1-এর জন্য অ্যাডমিশানে। তো বাংলা, সত্যি কথা বলতে মানে বাঙালি বোধহয় আরেকটা মহিলা দেখেছি অনেক দূরে বসেছিল, আর সে ফোনে ছিল, আমি ওই জন্য তার কাছে আর যাইনি, ফোনে কারোর সাথে কথা বলছিল, আর এনারা দুজন আর আমি, মানে মোটামুটি 100 জন স্টুডেন্ট আমি দেখলাম, লিস্ট ওদের টাঙানো ছিল যারা যে পরীক্ষা দিচ্ছে, 25টা করে 4টে লিস্ট ছিল, 25 জন করে, মানে 100 জন স্টুডেন্টের মধ্যে ক্লাস 2-তে যারা এক্সাম দিচ্ছে, ক্লাস 1-এ আরও বেশি দিয়েছে, 100 জনেরও বেশি দিয়েছে ক্লাস 1-এ অ্যাডমিশন। তো তাদের মধ্যে মাত্র 3টে বাঙালি আমি দেখতে পেয়েছি, জানি না আরও হয়তো হতে পারে বা নেই, যাই হোক। তো আমি ওদের সাথে কথা বললাম, ওরা বারাসাত থেকে এসছে বলল। সো ওদের কনসার্নও অনেকটা তাই আমার মতোই, যে মোবাইল অ্যাডিকশান বা পড়াশোনা অ্যাকচুয়ালি না হওয়া। আমাদের যে স্কুলগুলোতে পড়াশুনোর ডিস্ট্রাকশান প্রচুর আছে, মানে পড়াশুনোর নাম করে এটা ওটা চাপিয়ে দেওয়া, হ্যাঁ, জোর জবরদস্তি, স্কুলগুলো বিজনেস করা। আমি যে স্কুলে আমার মেয়ে পড়তো সেখানে ছিল, মানে আমি চাই না ওকে, আমি বাইরে সাঁতারে দিয়েছিলাম আমার মেয়েকে, কিন্তু স্কুল থেকে জবরদস্তি আমাকে দিল, 3টে অপশান দিয়েছে, সিঙ্গিং, ড্যান্সিং অ্যান্ড সুইমিং, 3টের মধ্যে একটা চুজ করতেই হবে, তার জন্য এক্সট্রা ওরা আরও 600 টাকা নেবে। স্কুল থেকে বই খাতা কিনতেই হবে, খাতাগুলো যদি স্কুলের মানে যদি আমরা মলাটের ভেতরে বাইরের খাতা ঢুকিয়ে দিই, সেই জন্য মলাটগুলো পাতলা ফিনফিনে প্লাস্টিকের মলাট দিতে হবে, যাতে দেখা যায় ভেতরে
স্কুলের ট্যাগলাইন মানে নাম লেখা আছে খাতায়। সো এই যে জিনিসগুলো, এগুলো আমি প্রচণ্ড বিরক্ত ছিলাম যে 6,000 টাকা মাইনে নিচ্ছে, পড়াশুনো স্কুলে কিছু করায় না, বাড়িতেই সব পড়াতে হবে। স্কুল থেকে শুধু কিছু বদ অভ্যাস নিয়ে আসছে, মা ওর কাছে ওই জিনিসটা আছে, তমুক খেলনা আছে, তমুক পেন্সিল আছে, তমুক পেন্সিল বক্স আছে, আমারও ওটা চাই, এই সব জিনিসগুলো। হ্যাঁ, স্কুলে পড়াশুনো সেরকম হয় না, সব হোমওয়ার্ক দিয়ে দেয়, হোমওয়ার্ক আমাকেই বাড়িতে সব করাতে হতো। তো এইগুলোতে আমি প্রচণ্ড বিতৃষ্ণা হয়ে গেছিলাম এই 4 বছরে। হ্যাঁ, ওদের স্কুলে গাদা গাদা টাকা নিত, বিজনেস করছে, বইয়ের খাতা সব কিছু ওদের স্কুল থেকে নিতে হবে, মানে বাধ্য, বেশি দামে সব জিনিসপত্র নিতে হবে। এখানে মানে পড়াশুনোটা হচ্ছে জাস্ট একটা মানে সবার শেষে আসে, এগুলো করে টোরে তারপরে যদি কিছু থাকে তো পড়াশুনোটা হবে, এরকম একটা ব্যাপার। ছোটো ছোটো বাচ্চারা টিউশনেতে যাচ্ছে, মানে ক্লাস 1-2 থেকে টিউশনে যাচ্ছে, বাবা মা নয়তো, আমি নিজে কত মানে আমি ওকে পড়িয়েছি, তো মানে স্কুল থেকে পড়াশুনো হয় না। আমাদের সময় তাও স্কুলে পড়াশুনো হতো, সেটাও এখন বন্ধ হয়ে গেছে, মানে এদের স্কুলে তো আমি তাই দেখেছি। তো এই সব চিন্তা ভাবনা আমি প্রচণ্ড তা এদের সাথে কথা বললাম, এরাও সেমই প্রবলেম, কিন্তু এরা আমাকে যেটা বলছিল যে ওরা অ্যাকচুয়ালি এই পতঞ্জলি গুরুকুলে ওরা 2-3 দিন আগে থেকে এসেছে, মানে আজকে তো হচ্ছে সোমবার, ওরা শুক্রবার থেকে আছে। তো ওরা ভেতরে যে গুরুকুলাম আছে পতঞ্জলি, ওখানে ওরা গেছে, বাইরেই গেছে, ভেতরে ঢুকতে দেয়নি, কিন্তু ওদের বিহেভিয়ার বা চেহারা অনেক ভালো আর কি, দেখলো আর কি। তারপর আমাকে বলছে যে ওরা যেখানে রয়েছে গেস্ট হাউস, আমি যেমন এই গুরুকুলে গেস্ট হাউসে থেকেই বুঝতে পারছি যে গুরুকুলের অবস্থা কী, খাবার দাবার খারাপ, তারপরে বাথরুম নোংরা, ঘরের অবস্থা খারাপ, সেটা এখানে ওরা বললো যে ওরা 3-4 দিন ধরে আছে ওইখানে বাল্মীকি আশ্রম, যেটা আমি দেখাচ্ছি, এই বাল্মীকি আশ্রমে ওরা আছে, 500 টাকা করে রুম ভাড়া নিচ্ছে পার ডে, খাওয়া পুরো ফ্রি। আজকে আমাকেও বললো যে আপনি আসুন দুপুরবেলা, ওদের ওখানে খাওয়া আছে, লঙ্গরখানা, ওখানে খাওয়া দাওয়ার কোনো চার্জ নেই, আপনি যত খুশি খান, পেট ভরে খান, কোনো চার্জ নেই। সত্যি সত্যি তাই, আমি দুপুরে আজকে যখন মেয়ের এক্সাম হয়ে গেল, মেয়েকে নিয়ে ওদের সাথে আমি গেলাম, খেলাম, কোনো চার্জ নেয়নি, ফ্রিতে খাওয়া, 3 বেলা খাবার দেয়, পেট ভরে ফ্রিতে খাওয়া, খাবার কোয়ালিটি ভালো, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, এত লোক খাচ্ছে সেই তুলনায় যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। ওরা যা যা বলেছে, ওরা নিজেরা বললো যে আমার মনে হয় না যে কারণ এখানে এত মিডিয়া রয়েছে, এটা আরও অনেক বড় একটা অর্গানাইজেশন, সো আর প্লাস এখানে টাকাও অনেক বেশি নিচ্ছে বলতে কি, ওরা মানে নর্মালি ওরা 2,53,000 টাকা নিচ্ছে এক একটা স্টুডেন্ট থেকে, যেটা অনেকটাই বেশি, প্রায় 2.5 লাখের উপরে। কিন্তু যদি আমরা এরকম, এটা হচ্ছে 1 বছরের জন্য, এবার যদি আমরা বলি যে না মানে গুরুকুল থেকে আমরা ছাড়াবো না, আগেই মানে ওদেরকে বলে নিই যে গুরুকুলে ও একদম আজকে দিচ্ছি এবং একবারে গ্র্যাজুয়েশন করে বেরোবে, তাহলে ওদের 1,38,000 টাকা দিতে হবে। তার উপরেও যদি মানে ও পড়ার রেজাল্ট ভালো করে, 90% ওপরে মার্কস পায়, তাহলে বোধহয় 75% ছাড় দেবে, 25% শুধু দিতে হবে এই 1,38,000-এর মধ্যে, তাহলে আরও কমে যাবে, মানে রেজাল্টের উপর ডিপেন্ড করছে, আরও ছাড় দেবে টাকার। সো মিনিমাম 1,38,000 আমি যদি ধরে নিই আর কি, ভর্তির চান্স পেলে দিতে হবে, সেটাও 2 ক্ষেপে দেওয়া যাবে বছরে, একটা এপ্রিল মাসে আর একটা অক্টোবর না নভেম্বর মাসে, একটা 2 ক্ষেপে দেওয়া যাবে, এটা তাও ঠিক আছে। আর কিন্তু যদি আমরা পরবর্তীকালে ডিসাইড করি যে না পুরো পড়াবো না, শেষ অবধি, প্রথমে বলে দিলাম যে হ্যাঁ একদম শেষ অবধি পড়াবো, মানে একদম গ্র্যাজুয়েশন অবধি, কিন্তু পরে যদি 1-2 বছর বাদে আমরা ডিসাইড করি যে না মেয়েকে নিয়ে আসবো, তাহলে ওই যে বাকি যে ব্যালেন্সটা 2,53,000 ওই টাকাটা দিয়ে ওকে আনতে হবে, এটা খুব চাপের ব্যাপার। হ্যাঁ, মানে যখন যদি আমরা ডিসাইড করি আনবো, তাহলে ওকে টাকা দিয়ে আনতে হবে, এটা ওদের সিস্টেমে লেখা আছে এখনো অবধি। এবার হচ্ছে আমার মেয়ে পরীক্ষা পাশ করবে কি না বা কী করবে কি না তার উপর ডিপেন্ড করছে। ওখানে যেসব গার্জিয়ানদের সাথে আজকে আমি বসে কথা বললাম, সবাই দেখলাম খুব পজিটিভ, এবং প্রত্যেকে বলছে যে অ্যাডমিশন হয়ে গেলে ওদের জীবন শুধরে যাবে, তবে 3 মাসে একবার দেখা করতে দেবে,
আর বছরে একবার 15 দিনের জন্য বাড়িতে যেতে দেবে, আর মাসে বোধহয় একবার কি দুবার ফোনে কথা বলতে দেবে। এরকম মানে যোগাযোগ প্রায় অনেকটাই কমে যাবে, এটা সত্যি কথা। কিন্তু এখানে এত ভালো ডিসিপ্লিনে থাকবে, এবং প্লাস এখানে সবথেকে হচ্ছে যে ওর শরীর খারাপ হয়ে গেছে ওখানে আনহাইজেনিক পরিবেশের জন্যে, সেটা এখানে হবে বলে মনে হচ্ছে না, কারণ এখানে তো সবাই চিকিৎসার জন্যেই আসে, তো এখানে তো সবাই সুস্থ হয়। এবং আমি খেতে বসেও দেখলাম অনেক কিছু লেখা আছে, কি কি খাবার খাওয়া উচিত, কিভাবে আমাদের কোন কোন খাবার খেলে আমাদের শরীর ভালো থাকবে। সো এমনি তো রামদেব বাবাজি এগুলোর জন্যেই বিখ্যাত, মানুষের শরীরের দিকটা বেশিরভাগ। সো আশা করা যায় যে এখানে ভালো হবে, এটা নিয়ে আমি একটু আশাবাদী হয়েছি। এবার দেখা যাক, আমার মেয়ের রেজাল্টের ওপর ডিপেন্ড করছে। যদি পাশ করে যায় তাহলে আমি চেষ্টা করবো এখানে ভর্তি করার, কারণ আমি যা গার্জিয়ানদের সাথে কথা বললাম এবং নিজেও যে গুরুকুলটা দেখলাম, আগে তো অনেক শুনেছি লোক মুখে পতঞ্জলি পতঞ্জলি পতঞ্জলি, কিন্তু দেখে আমার বেশ ভালোই লেগেছে। আর আমি যদিও থাকতে পারিনি, থেকে দেখতে পারলে আরও ভালো হতো, কিন্তু আমার কালকেই টিকিট আছে চলে যাওয়ার। সো থাকতে তো পারলাম না, কিন্তু এই যে গার্জিয়ানদের মুখে যা যা শুনলাম, ওরা তো রয়েছে, ওর ছেলেও ক্লাস 1-এ, তো আশা করা যাচ্ছে যে ভালো হবে। কিন্তু পরবর্তীকালে মাইন্ড চেঞ্জ করলে অনেক টাকা গচ্চা দিয়ে ওকে আনতে হবে, এটাও সত্যি কথা, এটা একটা বড় প্রবলেম। তো চিন্তা ভাবনা করি, দেখা যাক কি হয়, আপনাদের সাথে জানাবো। আর সত্যি কথা বলতে ওই কুকুরটা মারা গেছে, কবে মারা গেছে আমাকে ওরা দেরিতেই জানিয়েছে। যে ছেলেটিকে রেখে এসেছি ও ঠিকমতো আমার সাথে কমিউনিকেশান করেনি, বা যাই হোক এনিহাও ও মারা গেছে। তবু আমার এইটুকু সন্তুষ্টি যে অ্যাটলিস্ট আমরা চেষ্টা তো করেছিলাম, ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, হয়নি, এটাই যা, কি আর করা যাবে। ওর আত্মার শান্তি কামনা করি। আর আজকে ওকে গুরুকুল থেকে ফিরে মানে আমি ভেবেছিলাম তো এবার হোটেলেই থাকবো, আর কি করব। তো আরেকটা গার্জিয়ান টোটোর মধ্যে, ওখানে তার ছেলেরাও, 2জন ছেলে, তারাও অ্যাডমিশান দিয়েছে, ওরা ঝাঁসি থেকে এসছে, অবাঙালি। তো ওদের সাথে কথা বললাম, ওরা বললো কি আমরা তো স্টেশন থেকে নেমে এখানে এসেছি, পরীক্ষা দিয়েছি, এবারে গঙ্গা ঘাটে চান করে স্টেশনেই থাকবো, কাল সকালে ট্রেন আছে চলে যাব। তো আমি বললাম আমি তো একা মহিলা এসেছি, আমার গঙ্গাঘাটে চান করতে ভয় লাগে, মানে কি জানি কি হয়ে যায় না হয়ে যায়। তো ওই লোকটি আমাকে সাহস দিল, বললো না না এত দূর এসছেন, একবার হারকি পৌড়ি যাবেন না, এখান আমার হোটেল থেকে মাত্র 4-5 মিনিটের ডিস্টেন্সে হারকি পৌড়ি। তো উনি বললেন তখন আমি আর ভাবলাম যে না, এতটা যখন সাহস দিচ্ছে যাই। আমি হোটেলে ফিরেছি, ফিরে আবার জামা কাপড়টা নিয়ে আজকে হারকি পৌড়িতে গিয়ে স্নান করে খুব ভালো লেগেছে, ভীষণ ঠান্ডা জল, মানে আমি তো মানে পা ডুবিয়ে হাত পা কাঁপছিল, এত রোদ ছিল তখন, কটকটে রোদ। সকালবেলা যখন গেছি পতঞ্জলি তখন ঠান্ডা, কিন্তু যখন ফেরার সময় এই প্রায় 12টা-1টার দিকে তখন পুরো খটখটে রোদ, তখন কে বলবে যে সকালে এত ঠান্ডা ছিল। তো ওই রোদ্দুরের মধ্যে স্নান করেছি, কিন্তু জল একদম মানে হাড় কাঁপানো ঠান্ডা, তার উপরে কি ফ্লো, মানে ওখানে তো একদম পুরো মানে রেলিং দেওয়া, তারপর শিকল দেওয়া, নইলে মানুষকে নিয়ে চলে যাবে, এত ফ্লো। তো সেখানে স্নান করলাম, একটু টুকটাক এই গয়নাগাটি টুকটাক কিনেছি, বেশি দামিও না কিন্তু অল্প দামি, কিন্তু মিমি খুব বলছে এটা কিনে দাও ওটা কিনে দাও, সেই করে যাই হোক আমরা এটা কিনেছি, এটা কিনেছি, এটা কিনেছি, এটা কিনেছি, এত কিছু কিনেছি আমরা। এটা তো আমার সব থেকে ফেভারিট হয়েছে, আর এটা তো আমার সব থেকে মিমি কিনেছে, এটা দেখো, এটা একদিক দিয়ে নজর মুক্তি, একদিক দিয়ে শিব ভগवान। और एक ये देखो, ये स्प्रिंकल बना हुआ, और इसमें एफ भी डाला है।
বিকেলবেলা গঙ্গার আরতি দেখার ইচ্ছে ছিল, কিন্তু আমি বললাম জামা কাপড়গুলো একটু শোকা, ওই জন্য আবার এত ভেজা জামা কাপড় কালকে নিয়ে আবার ট্রেনে জার্নি করতে হবে, তাই জন্য আর গঙ্গা আরতিটা দেখা হয়নি। পরবর্তীকালে এলে যদি একটু সময় নিয়ে আসতে পারি তখন দেখব। সত্যি কথা বলতে এই যে হোটেলে থাকছি 2 দিনে প্রায় 1400 টাকা খরচা হয়, 700 টাকা করে পার ডে হোটেল ভাড়া। তো খরচা আছে না, বাইরে খাওয়া দাওয়া থাকা, আমার তো অসুবিধে, তার মধ্যে দিয়েও এর বেশি আর মানে ঘোরার জন্য আর পারছি না। কালকে সকালে আমাদের ট্রেন আছে, কালকেও আমাদের ব্রেক জার্নি করে করেই যেতে হবে। মথুরা যাব, মথুরা থেকে বাস আছে আলিগড়ে, আলিগড় থেকে আবার বাসে করে এরকম ভেঙে 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 যেতে হবে। ভাবছি কালকের দিনটা মথুরাতেই থেকে যাব, প্ল্যান তো তাই ইচ্ছে গেছে, দেখা যাক। মথুরাতে কালকে দিনটা থেকে যাই, তারপরে দিন বাসে করে আলিগড় বা শাসনি ফাসনি হাতরাসের বোধহয় বাস আছে, বাসে করে চলে যাব মিমিকে দিয়ে। এবারে মিমি 7 তারিখ থেকে পরীক্ষা, আমার প্ল্যান হচ্ছে পরীক্ষাটা দিয়ে নিক, কারণ একটা বছর যখন এত কষ্টই করলো, আর 1 সপ্তাহ কি 2 সপ্তাহের ব্যাপার, পরীক্ষা দিয়ে নিক, আমি মানে 2 সপ্তাহের মধ্যে এসে ওকে নিয়ে যাব। ততদিনে 7 তারিখে 8 তারিখ বোধহয় রেজাল্টও বেরিয়ে যাবে হরিদ্বারে, তাতে আমি ডিসাইড করে নিতে পারবো যে নিয়ে গিয়ে কলকাতায় ভর্তি করব, আর যদি এখানে চান্স পেয়ে যায় তাহলে এখানে কি করা যায় না যায় সেটা নিয়ে একবার ডিসকাশন করে চিন্তাভাবনা করে ওর বাবার সাথে ভাবছি এবারে একটা ফোনে কথা বলতেই হবে, কারণ এতগুলো টাকার ব্যাপার, দেখি কি হয়। তো এই হলো ব্যাপার, একটাই যে ও অনেক দূরে থাকবে, খুব মিস করব, কিন্তু ওর ভালোর জন্যে দেখলাম সব গার্জিয়ানদের সাথে কথা বলে প্রত্যেকেই মানে বাচ্চার ভালোর জন্যে বাচ্চাকে দূরে পাঠাতে রাজি। তো এটা আমিও সাপোর্ট করি, যে আমার ওখানে থেকে বিগড়ে যাওয়ার থেকে যদি এখানে এসে ওর ভালো হয় তাতে অসুবিধে নেই। আর মার কাছে থাকলে বিগড়ে না এই কথাটা বলা ভুল, কারণ আমি নিজে আমার কাছেই তো ছিল এত বছর, জাস্ট গত বছরই ওকে পাঠিয়েছি, তো আমি তো পারিনি ওকে আর সামলাতে। এখনও তো দেখছি ওর প্রচণ্ড মানে ওর প্রচণ্ড কী বলুন তো মানে চাহিদা, ও একটা জিনিস নিয়ে সন্তুষ্ট হয় না, নিয়ে ওটা ইউজ করতে করতেই আরেকটা জিনিস চাই, ওটা চাই, এটা চাই, সেটা চাই, এর চাহিদা আর শেষ হচ্ছে না। এই যে জিনিসটা যেটা মানে ওর মধ্যে, এটা আমার ভালো লাগে না, মানে ওকে দিয়ে আমি কখনো সন্তুষ্ট করতে পারি না। আপনার ভিডিওতে দেখবেন মানে মানে ওখানে জিনিস কিনে দিচ্ছি, এটা কিনে দিচ্ছি, ওটা চাই, ওটা কিনে দিচ্ছি, সেটা চাই, মানে ওর একটার পর একটা ওর চলতে থাকে। এই যে অভ্যাসগুলো ওর চেঞ্জ হওয়াটা দরকার। এবার এগুলো ওর কেন আছে আমি জানি না, এগুলো কীভাবে বা কাউন্সিলিং করাও এই করাও সেগুলো তো খরচা, হ্যাঁ। তার উপরে আমার মেন ভয় যেটা হচ্ছে ওখানে মোবাইল হবে, তারপরে কোয়েড স্কুল, বা এদিক ওদিক প্রচণ্ড ডিস্ট্রাকশন, মানে পড়াশুনোর বাইরে ছেলেরা আছে এই আছে, আর আমার মেয়ের যা স্বভাব খুব মুশকিল ওকে সামলে রাখা। মানে কিছু কিছু যেমন আমি নিজে ছিলাম শান্ত প্রকৃতির, একরকম পড়াশুনো করতে ভালোবাসতাম, ওর মধ্যে সেই জিনিসটা একেবারেই নেই। ওর গলার আওয়াজ প্রচণ্ড জোরে হয় যখন জিনিস কিনে দেওয়ার হয়, চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু যখন পড়তে বলি যে পড়াশুনো কালকেও হয়েছে এখানে হোটেলের রুমে, বলছে একটু পড় বা একটু দেখ, এটা দেখ, ওটা দেখ, এমনি যে ওর ব্রেন খারাপ তা না, কিন্তু পড়তে বললেই মুখ একদম বেজার হয়ে যায়, মুখ দিয়ে কোনো উচ্চারণ হয় না, এই সব জিনিসগুলো ওর আছে। এইগুলোর পিছনে মানে আমি যে কন্টিনিউয়াস ওকে আমাকে মানে দেখাশোনায় রাখা, এটা খুব ডিফিকাল্ট আমার একার পক্ষে। আর যেখানে স্কুল থেকে সাপোর্ট পাবো না, পরিবারে আর কেউ নেই, হ্যাঁ, মানে পুরো ব্যাপারটা আমার উপরে, একার উপরে, তো মানে এটা আমি এতটা প্রেশার আমার নেওয়ার মতন, এমনিতেই আমি নিজে শরীর ভালো থাকে না, এতগুলো কুকুর টুকুর নিয়ে আমি এত প্রেশারে থাকি, টাকা পয়সার প্রেশার, আমার হাজব্যান্ডের এইসব ঝামেলার প্রেশার, তার মধ্যে ওর উপরে যে এতটা কনসেন্ট্রেট করব, তার জন্যে আমার পরিবারের সাপোর্টটা থাকা খুব জরুরি ছিল, যেটা আমার একেবারে নেই, জিরো। তো এই অবস্থায় ওকে মানুষ করাটা আমার পক্ষে মানে খুব ডিফিকাল্ট। ওর যা ক্যারেক্টারিস্টিক্স, সবার ক্যারেক্টারিস্টিক্স সমান হয় না, মানে সব মায়েরা এই জন্য এটা ফিল করবে না, কারণ কিছু কিছু বাচ্চা হয় এমনিই শান্ত, এমনি ভালো, বাবা মার কথা শোনে, আর আমার মেয়ে
প্রায় উল্টোই বলতে গেলে। আজকে যে স্নান করতে নিয়ে যাবো সে কিছুতেই যাবে না, নিয়ে গেলাম তারপরে কিন্তু স্নান করল। তো ওর পিছনে প্রচুর এফোর্ট দিতে হয়, এফোর্ট মানে প্রত্যেকটা বিষয় এফোর্ট দিতে হয়। হ্যাঁ, এবার আমার মতন একটা অসুস্থ মানুষের পক্ষে এটা খুব ডিফিকাল্ট। দেখা যাক কি হয়। এবার যদি এখানে না হয় তখন তো এফোর্ট দিতেই হবে, আর হয়ে গেলে চেষ্টা করবো এখানে দিয়ে দেওয়ার। কারণ অন্য গার্জিয়ানদের সাথে কথা বলে আমি খুব পজিটিভ হলাম যে এখানটা এই গুরুকুলের মতন হয়তো বা হবে না। ভগবানকে ডাকছি যেন আমার সঠিক রাস্তা দেখায়। আপনারা পাশে থাকবেন, যা হবে আপনাদের সাথে জানাবো। আজকের মতো রাখি, নমস্কার।